হ্যালো বন্ধুরা, আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি তোমরা ভালো আছো। দেখো, আমি পূর্বের আমার ভিডিওতে ক্লাস 10-এর যে প্রথম চ্যাপ্টার ছিল বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, তার একেবারে প্রথমে যে বিভিন্ন প্রক্রিয়াগুলো ছিল, বহির্জাত প্রক্রিয়া কি, অবরোহণ কি, আরোহণ কি, হ্যাঁ, জৈবিক প্রক্রিয়া কাকে বলে, এই সমস্ত প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করেছি। এরপরে যে জিনিসটি রয়েছে তা হলো নদী সম্পর্কিত বিভিন্ন ধারণা বা পরিভাষা। এখন কথা হলো, নদী বা ইংরেজিতে যাকে বলা হয় রিভার, এই রিভার বা নদী কি? নদী হলো একটি প্রাকৃতিক নিয়মে প্রবহমান জলধারা, যেটি ভূমির ঢাল বেয়ে কোনো উঁচু স্থান থেকে নিচু স্থানের দিকে অবিরাম প্রবাহিত হয় এবং যার একটি নির্দিষ্ট খাত থাকে, অর্থাৎ যে নির্দিষ্ট খাতের মধ্য দিয়ে নদী প্রবাহিত হয়। সেই নদীর জলের উৎস হতে পারে কোনো বৃষ্টির জল বা কোনো বরফ গলা জল বা কোনো প্রস্রবণের জল। অর্থাৎ নদী কোনো উচ্চ স্থান থেকে বিভিন্ন বৃষ্টির জল, বরফ গলা জল বা প্রস্রবণের জলের থেকে জল সংগ্রহ করে একটি নির্দিষ্ট খাতের মধ্য দিয়ে কোনো উঁচু স্থান থেকে নিচু স্থানের দিকে ক্রমাগত প্রবাহিত হয়। সাপোজ ধরো এটা কোনো একটা উচ্চতম স্থান, এখান থেকে একটি নদী প্রবাহিত হয়ে ভূমির ঢাল বেয়ে প্রবাহিত হয়ে চলেছে একটি নির্দিষ্ট খাতের মধ্য দিয়ে, তখন তাকে বলা হয় কি? নদী, বা ইংরেজিতে যাকে বলা হয় রিভার। আজ আমরা সেই নদী সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। আমরা এই ভিডিওর মধ্যে যে জিনিসগুলো আলোচনা করব তা হলো, নদী কি আমরা জেনে গেলাম, নদী অববাহিকা কাকে বলে, নদী অববাহিকার উপর ভিত্তি করে রয়েছে জলবিভাজিকা, অর্থাৎ জলবিভাজিকা কাকে বলে, নদী উপত্যকা কাকে বলে, এবং নদীর সঙ্গে সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয় জলচক্র কাকে বলে, অর্থাৎ ওয়াটার সাইকেল কি, এবং নদীর যে বিভিন্ন গতি রয়েছে, উচ্চগতি, মধ্যগতি এবং নিম্নগতি, এই উচ্চগতি, মধ্যগতি এবং নিম্নগতি সম্পর্কে জানবো। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখো তাহলে ভালোভাবে বুঝতে পারবে এই জিনিসগুলো কি। চলো তাহলে শুরু করা যাক। ফার্স্ট আমাদের দেখো যেটি রয়েছে তা হলো নদী অববাহিকা বা রিভার বেসিন কাকে বলে। নদী অববাহিকা বা রিভার বেসিন হলো কোনো একটি প্রধান নদী, এটি ধরো সাপোজ একটি প্রধান নদী, তার সঙ্গে বিভিন্ন উপনদী এসে মিলিত হয়, বিভিন্ন উপনদী এসে মিলিত হয় প্রধান নদীর সঙ্গে। এই প্রধান নদী, উপনদী এবং তার বিভিন্ন শাখা নদীও থাকতে পারে। এই যে পুরো অঞ্চলটার উপর বিস্তার লাভ করছে একটি প্রধান নদী, উপনদী, শাখা নদী সহ সমগ্র অঞ্চলটিকে বলা হয় ওই নদীর নদী অববাহিকা। নদী অববাহিকা, এই পুরো অঞ্চলটিকে বলা হয় ওই প্রধান নদীর নদী অববাহিকা। যেমন আমরা যদি দেখি যে গঙ্গা ভারতের প্রায় উত্তর ভারতের সমগ্র অঞ্চল জুড়ে বিস্তার লাভ করেছে, অর্থাৎ উত্তর ভারতের যে বিস্তীর্ণ অঞ্চল তা হলো গঙ্গা নদীর অববাহিকা। একেবারে সেই উৎস থেকে একেবারে মোহনা পর্যন্ত তার বিভিন্ন যে শাখা নদী, উপনদী গঙ্গা নদীর সঙ্গে এসে মিলিত হচ্ছে, পুরো অঞ্চলটিকে বলা হয় গঙ্গা নদীর অববাহিকা। তার জন্য ভারতের বৃহত্তম নদী অববাহিকা হলো, ভারতের বৃহত্তম নদী অববাহিকা হলো গঙ্গা নদীর অববাহিকা। গঙ্গা নদীর অববাহিকা ভারতের বৃহত্তম নদী অববাহিকা। একই রকম পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা হলো আমাজন। আমাজন নদীর অববাহিকা। তোমাদের দুটি গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন মাঝে মাঝেই পরীক্ষাতে লক্ষ্য করা যায় ক্লাস 10-এ, যে ভারতের বৃহত্তম নদী অববাহিকা কোনটি এবং পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা কোনটি। তাহলে নদী অববাহিকা হলো একটি বিস্তীর্ণ অঞ্চল, যে পুরো অঞ্চলটার মধ্যে প্রধান নদী, উপনদী এবং শাখা নদী, প্রশাখা নদী, বিভিন্ন নদী যে বিস্তার লাভ করে, এই পুরো অঞ্চলটাকে বলা হয় ওই প্রধান নদীর নদী অববাহিকা, বা ইংরেজিতে যাকে বলা হয় রিভার বেসিন। ক্লিয়ার? এরপর দেখো দ্বিতীয় নম্বর যে জিনিসটি রয়েছে তা হলো কি, দ্বিতীয় নম্বরে রয়েছে জলবিভাজিকা। জলবিভাজিকা বা ওয়াটার ডিভাইডেড কাকে বলে।
জল বিভাজিকা। এই নামটার মধ্যেই তোমরা বুঝতে পারছো বিভাজিকা অর্থাৎ দুটো জিনিসকে বিভাজন করবে যে জিনিস, তাকে জল বিভাজিকা বলা হচ্ছে। দুটো বিস্তৃত নদী অববাহিকাকে যে উচ্চভূমি পৃথক করে, অর্থাৎ সেই উচ্চভূমিটি হতে পারে কোনো পর্বত বা কোনো উচ্চভূমি। সেই উচ্চভূমি বা পর্বত অর্থাৎ যে উচ্চভূমি বা পর্বত দুটি নদী অববাহিকাকে পৃথক করে। আমরা প্রথমে জেনেছি নদী অববাহিকা কি, সেই দুটো নদী অববাহিকাকে যখন কোনো উচ্চভূমি পৃথক করে তখন তাকে বলা হয় কি, জল বিভাজিকা। দেখো আমি একটি চিত্র এঁকে তোমাদের বোঝানোর চেষ্টা করছি যে এটি ধরো একটি কোনো উচ্চভূমি, এই উচ্চভূমির এই পাশ দিয়ে একটি নদী অববাহিকা চলে গেছে এই পাশের দিকে, এবং এখান থেকে আরেকটি নদী অববাহিকা রয়েছে এইটি, অর্থাৎ এইটি একটি নদী অববাহিকা এবং এটি একটি নদী অববাহিকা, কিন্তু কেউ কারোর সঙ্গে মিলিত হচ্ছে না। এই যে উচ্চভূমি দ্বারা দুটো নদী অববাহিকা পৃথক হচ্ছে, এই উচ্চভূমিটিকে বলা হচ্ছে কি, এই উচ্চভূমিটিকে বলা হচ্ছে কি জল বিভাজিকা বা ওয়াটার ডিভাইড। আমরা যদি উদাহরণ হিসাবে দেখি যে এক্সাম্পল, আমাদের একটি গুরুত্বপূর্ণ জলবিভাজিকা হলো বিন্ধ্য পর্বত। বিন্ধ্য পর্বত ভারতবর্ষের উত্তর ভারতের এবং দক্ষিণ ভারতের নদীগুলোর জলবিভাজিকা হিসাবে কাজ করে। একই রকম হিমালয়, পশ্চিমঘাট পর্বত, পশ্চিমঘাট পর্বত এগুলো হলো গুরুত্বপূর্ণ জলবিভাজিকার উদাহরণ। তাহলে জলবিভাজিকা কি, যে উচ্চভূমি বা পর্বত কোনো দুটি নদী অববাহিকাকে পৃথক করে তখন তাকে বলা হয় কি, জলবিভাজিকা। আর যখন কোনো উচ্চভূমি দুটি নদীকে পৃথক করে, সাপোজ ধরো এটি একটি নদী, এটি একটি নদীর প্রবাহ, এটি একটি নদীর প্রবাহ, এদের দুজনের মাঝের যে উঁচু স্থান তাকে বলা হয় দোয়াব। অর্থাৎ দুটি নদীর মাঝের উঁচু স্থানকে বলা হয় কি, দোয়াব, এবং দুটি নদী অববাহিকার মাঝের উঁচু স্থানকে বলা হয় কি, জলবিভাজিকা বা ওয়াটার ডিভাইড। ওকে, ক্লিয়ার? এরপর দেখো যে জিনিসটি রয়েছে তা হলো নদী উপত্যকা কাকে বলে, বা নদী উপত্যকা নয়, ধারণ অববাহিকা কাকে বলে, বা ক্যাচমেন্ট বেসিন। ধারণ অববাহিকা এবং নদী অববাহিকা এই দুটো জিনিস তোমাদের গুলিয়ে যেতে পারে, কিন্তু দুটো জিনিস সম্পূর্ণ আলাদা। কি, আমরা জানি যে নদীর তিনটে গতি লক্ষ্য করা যায়, একটি হলো উচ্চ গতি, একটি হলো মধ্য গতি এবং একটি হলো নিম্ন গতি। আমরা যদি দেখি এটি নদীর উচ্চ গতি, এটি নদীর মধ্য গতি, এটি নদীর নিম্ন গতি। এই উচ্চ গতিতে বিভিন্ন জলধারা, ছোট 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 জলধারা নদীর সঙ্গে মিলিত হয়ে এটি মূল নদী উৎপত্তি লাভ করে। অর্থাৎ এই উচ্চ গতিতে যে ক্ষুদ্র ক্ষুদ্র জলধারা মিলিত হয়ে একটি ছোট নদী অববাহিকা তৈরি করে, একটি উচ্চ গতিতে অর্থাৎ নদীর উচ্চ গতিতে যে ছোট ছোট জলধারা মিলিত হয়ে একটি সমগ্র বড় নদী উৎপত্তি লাভ করে, সেই উচ্চ গতির নদী অববাহিকাকে বলা হয় ধারণ অববাহিকা। অর্থাৎ কোন নদীর উচ্চ গতির বা পার্বত্য প্রবাহে যে নদী অববাহিকাটি লক্ষ্য করা যায় তাকেই বলা হয় ধারণ অববাহিকা। অর্থাৎ এই উচ্চ গতির ছোট ছোট জলধারাই হলো এই বড় নদীর জলের উৎস, এই বড় নদীর জলের উৎস। অর্থাৎ তাই বলা যায় উচ্চ গতির বা পার্বত্য প্রবাহের যে নদী অববাহিকা লক্ষ্য করা যায় তাকেই বলা হয় ধারণ অববাহিকা বা ক্যাচমেন্ট বেসিন। ক্লিয়ার? এরপর যে জিনিসটি রয়েছে তা হলো আমাদের নদী উপত্যকা বা রিভার ভ্যালি। নদী উপত্যকা বা রিভার ভ্যালি কি, একটি নদীর একেবারে উৎস থেকে মোহনা পর্যন্ত যে নিচু খাতের মধ্য দিয়ে নদীটি প্রবাহিত হয়, একেবারে উৎস থেকে মোহনা পর্যন্ত যে একটি সরু খাতের মধ্য দিয়ে নদীটি প্রবাহিত হয় তাকেই বলা হয় নদী উপত্যকা। অর্থাৎ উৎস থেকে একেবারে মোহনা পর্যন্ত যে নিচু খাতের মধ্য দিয়ে নদীটি প্রবাহিত হচ্ছে, এই নিচু খাতকেই বলা হয় আমাদের নদী উপত্যকা। তার জন্য পৃথিবীর দীর্ঘতম নদী উপত্যকা হলো নীল নদ। পরীক্ষায় প্রশ্ন পড়ে পৃথিবীর দীর্ঘতম নদী উপত্যকার কি নাম, নীল নদ।
নীল নদ হলো পৃথিবীর দীর্ঘতম নদী উপত্যকা বা রিভার ভ্যালি। উৎস থেকে মোহনা পর্যন্ত যে নিচু খাতের মধ্য দিয়ে নদী প্রবাহিত হয়, সেই নিচু খাতকে বলা হয় কি নদী উপত্যকা বা রিভার ভ্যালি। এরপর নদীর সঙ্গে সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো কি জলচক্র। নদীর সঙ্গে সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো কি জলচক্র। এই জলচক্র কি? জলচক্রকে সংক্ষিপ্তে বললে যেটা বলা যায় যে জলের কঠিন, তরল এবং গ্যাস, জলের কঠিন, তরল এবং গ্যাস, এই তিন অবস্থার মধ্য দিয়ে চক্রাকারে আবর্তনকে বলা হয় জলচক্র। জলের কঠিন, তরল এবং গ্যাসীয় অবস্থার মধ্য দিয়ে চক্রাকারে আবর্তনকে বলা হয় কি জলচক্র। কারণ আমরা জানি যে জলের কোনো সৃষ্টি বা ধ্বংস নেই, জল শুধু একটি রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয়। আমরা একটি চিত্র এঁকে জলচক্র সম্পর্কে বোঝার চেষ্টা করছি। দেখো, এটা হলো স্থলভাগ এবং এর পাশে রয়েছে সমুদ্র, পাশে রয়েছে সমুদ্র। এটি হলো সূর্য, এটি হলো সূর্য বা সান। এই সূর্যের তাপ জলভাগের ওপর পড়ে এবং জলভাগের ওপর পড়ার পর প্রথমেই জল কি হয়, প্রথমেই জল সূর্যের তাপে কি হয় বাষ্পীভূত হয়, অর্থাৎ বাষ্পীভবন। অর্থাৎ সূর্যের তাপ সমুদ্রের জলভাগের ওপর পড়ার পর সমুদ্রের জল প্রথমে কি হয় বাষ্পীভূত হয়, অর্থাৎ বাষ্পীভবন প্রক্রিয়া কাজ করে। এই জলীয় বাষ্প উৎপন্ন হয়ে হালকা হয়ে ক্রমাগত জলীয় বাষ্প উপরের দিকে উত্থিত হয় এবং যত উপরের দিকে উত্থিত হয় তত সেই জলীয় বাষ্প ধীরে ধীরে জলকণায় পরিণত হয়ে মেঘ হিসাবে ভেসে থাকে। এই মেঘ পরবর্তীকালে বৃষ্টিপাত রূপে পতিত হয়। এই মেঘ পরবর্তীকালে বৃষ্টিপাত রূপে পতিত হয়। এই বৃষ্টির জল আবার স্থলভাগের বিভিন্ন বস্তুর মধ্য দিয়ে বা স্থলভাগের বিভিন্ন অংশের মধ্য দিয়ে বা নদীর মাধ্যমে বিভিন্ন জলধারার মাধ্যমে আবার গিয়ে সমুদ্রে পতিত হয়। তাহলে দেখো, জল প্রথমে সমুদ্রে ছিল, সেই সমুদ্রের জল বাষ্পীভূত হয়ে আকাশে উঠলো, আকাশে ওঠার পর সেটা মেঘ হয়ে আমাদের মেঘে পরিণত হলো, ঘনীভূত হয়ে সেই মেঘ থেকে আবার বৃষ্টিপাত রূপে ভূপৃষ্ঠে পতিত হলো। অর্থাৎ দেখা যাচ্ছে যে জল আমাদের বিভিন্নভাবে এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয়ে আবার সেই পূর্বের অবস্থায় ফিরে আসছে। এটাকেই বলা হয় কি জলচক্র। অর্থাৎ জল আমাদের বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল এবং শিলামণ্ডল, এই তিনটে মণ্ডলের মধ্যেই আবর্তন করছে এবং জলের কঠিন, তরল এবং গ্যাসীয় অবস্থার মধ্যে দিয়ে। এটাকেই বলা হয় কি জলচক্র বা ওয়াটার সার্কেল, যেটি নদীর সঙ্গে একটি গুরুত্বপূর্ণ সম্পর্কিত জলচক্র সম্পর্ক রয়েছে। ক্লিয়ার? এরপর দেখো, আমি তোমাদের যে জিনিসটি নিয়ে আলোচনা করব তা হলো নদীর গতিসমূহ। নদীর গতিসমূহ। আমি একটু আগে বলছিলাম যে একটি নদীর তিনটি গতি লক্ষ্য করা যায়। তিনটি গতি। আমি যদি এটাকে কোনো একটি নদী কল্পনা করি, এটি যদি নদীর উৎস হয়, এটা যদি নদীর মোহনা হয়, তাহলে নদীর তিনটে গতি লক্ষ্য করা যায়: উচ্চ গতি, মধ্যগতি এবং নিম্নগতি। তাহলে কি বললাম, নদীর তিনটে গতি লক্ষ্য করা যায়। একটা হলো উচ্চ গতি, মধ্যগতি এবং নিম্নগতি। নদীর তিনটি গতি প্রধান লক্ষ্য করা যায়। দেখতে পাচ্ছি উচ্চ গতিতে নদীর ঢাল খুব বেশি, নদীর ঢাল বা নদী ঢালু ভূভাগের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে, অর্থাৎ ভূমিভাগের ঢাল খুব বেশি বা খাড়া ঢালযুক্ত। মধ্যগতিতে ভূভাগ মাঝারি ঢালযুক্ত এবং নিম্নগতিতে ভূভাগ একেবারে মৃদু ঢালযুক্ত। অর্থাৎ উচ্চ গতিতে নদীর গতিবেগ বেশি, মধ্যগতিতে মাঝারি, নিম্নগতিতে একেবারেই কম। উচ্চ গতিতে নদীর গতিবেগ বেশি থাকার জন্য উচ্চ গতিতে নদীর প্রধান কাজ হলো ক্ষয় কাজ। ক্ষয় কাজ কি ক্ষয়? বিশেষ করে নিম্ন ক্ষয়। বিশেষ করে কি ক্ষয়? নিম্ন ক্ষয়। অর্থাৎ নদী অধিক পরিমাণে নিম্ন ক্ষয় করতে থাকে এই উচ্চ গতিতে। মধ্যগতিতে কি হয়? নদীর নিম্ন ক্ষয় করার ক্ষমতা কিছুটা কমে যায়। অর্থাৎ এই মধ্যগতির প্রধান কাজ হলো বহন কাজ। কিন্তু বহন কাজ প্রধান, কিন্তু লক্ষ্য করা যায় পার্শ্ব ক্ষয়।
কিছু পার্শ্ব ক্ষয় নদী করে থাকে, অর্থাৎ নদী নিম্ন দিকে ক্ষয় করতে না পেরে কিছুটা পাশের দিকে ক্ষয় করতে থাকে মধ্যগতিতে। এবং নিম্ন গতির প্রধান কাজ হলো কি? সঞ্চয় কাজ। সঞ্চয় কাজ। নিম্ন গতির প্রধান কাজ কি? সঞ্চয় কাজ। তাহলে উচ্চ গতিতে প্রধান কাজ ক্ষয়, নিম্ন গতির প্রধান কাজ বহন, এবং মধ্য গতির প্রধান কাজ বহন, এবং নিম্ন গতির প্রধান কাজ হলো কি? সঞ্চয়। উচ্চ গতিতে প্রধানত কি ক্ষয় হয়? নিম্ন ক্ষয়। মধ্য গতিতে বহন কাজ প্রধান, কিন্তু লক্ষ্য করা যায় পার্শ্ব ক্ষয়, এবং নিম্ন গতিতে লক্ষ্য করা যায় সঞ্চয় কাজ। তার জন্য নিম্ন ক্ষয় প্রধানের জন্য উচ্চ গতির অর্থাৎ নদী তার প্রবাহ পথের মধ্যে বিভিন্ন ভূমিরূপ সৃষ্টি করে। উচ্চ গতিতে বিভিন্ন ভূমিরূপ, মধ্য গতিতে বিভিন্ন ভূমিরূপ, এবং নিম্ন গতিতে বিভিন্ন ভূমিরূপ সৃষ্টি করে। উচ্চ গতিতে নদী কি কি ভূমিরূপ সৃষ্টি করবে? উচ্চ গতিতে নদী সৃষ্টি করবে আই ও ভি আকৃতির উপত্যকা। নদীতে লক্ষ্য করা যাবে গিরিখাত ও ক্যানিয়ন। লক্ষ্য করা যাবে মন্থকূপ। লক্ষ্য করা যাবে জলপ্রপাত। এই সমস্ত উল্লেখযোগ্য ভূমিরূপ উচ্চ গতিতে নদীর প্রবাহ পথের মধ্যে লক্ষ্য করা যায়। নদী যখন নিম্ন গতিতে চলে আসে তখন তার কাজ হয় বহন কাজ প্রধান, কিন্তু বহন কাজের সঙ্গে নদী কিছু পরিমাণে কি লক্ষ্য করা যায়? পার্শ্ব ক্ষয়। অর্থাৎ এই বহন কাজ এবং পার্শ্ব ক্ষয়ের ফলে নদীর মধ্যে বিভিন্ন ভূমিরূপ সৃষ্টি হয়। কি কি হতে পারে? নদী বাঁক তৈরি হবে। নদী বাঁকের থেকে তৈরি হবে অশ্ব ক্ষুরাকৃতির হ্রদ, প্লাবন। আমি প্লাবন ভূমি ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, প্লাবন ভূমিও তৈরি হয় মধ্যগতিতে। প্লাবন ভূমি। এবং নিম্ন গতিতে যে সমস্ত ভূমিরূপ তৈরি হবে তা হলো সঞ্চয় কাজ প্রধান। তৈরি হবে কি? বদ্বীপ। আর কি তৈরি হবে? খাড়ি তৈরি হবে, প্লাবন ভূমি। এই সমস্ত একাধিক ভূমিরূপ নদীর উচ্চগতি, মধ্যগতি এবং নিম্নগতির মধ্যে লক্ষ্য করা যায়। এই সমস্ত ভূমিরূপগুলো নিয়ে আমি আমার নেক্সট ভিডিওতে আলোচনা করব। ঠিক আছে? এখন দেখো, এই যে নদীর উচ্চগতি, মধ্যগতি এবং নিম্নগতি, সমস্ত নদীর এই উচ্চগতি, মধ্যগতি, নিম্নগতি লক্ষ্য করা যায় না। যে নদীর উচ্চ, মধ্য এবং নিম্ন এই তিনটে গতি স্পষ্টভাবে লক্ষ্য করা যায় তাকে বলা হয় আদর্শ নদী। যে নদীর প্রবাহ পথের মধ্যে উচ্চ, মধ্য এবং নিম্ন এই তিনটি গতি স্পষ্টভাবে লক্ষ্য করা যায় তাকে বলা হয় কি? আদর্শ নদী, আইডিয়াল রিভার। যেমন ভারতবর্ষের একটি গুরুত্বপূর্ণ আদর্শ নদী হলো গঙ্গা। গঙ্গা হলো একটি ভারতবর্ষের গুরুত্বপূর্ণ আদর্শ নদী, যার উচ্চ, মধ্য এবং নিম্ন এই তিনটি গতি স্পষ্টভাবে লক্ষ্য করা যায়। দেখা যায় গঙ্গার উৎপত্তি লাভ করেছে গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে। সেই গোমুখ গুহা থেকে হরিদ্বার পর্যন্ত 280 কিমি হলো গঙ্গার উচ্চ গতি, এবং হরিদ্বার থেকে ধুলিয়ান প্রায় 1270 কিমি গঙ্গার মধ্যগতি, এবং ধুলিয়ান থেকে সাগরদ্বীপ একদম মোহনা পর্যন্ত 520 কিমি হলো গঙ্গার নিম্নগতি। অর্থাৎ গঙ্গার প্রবাহ পথের মধ্যে উচ্চ, মধ্য এবং নিম্ন এই তিনটি গতি স্পষ্টভাবে লক্ষ্য করা যায় বলে গঙ্গাকে বলা হয় আদর্শ নদী। ক্লিয়ার? তাহলে যে নদীর প্রবাহ পথের মধ্যে উচ্চ, মধ্য এবং নিম্ন এই তিনটি গতি স্পষ্টভাবে লক্ষ্য করা যাবে তাকে বলা যাবে কি? আদর্শ নদী। এরপর দেখো, আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো আমাদের নদীর বহন ক্ষমতা আমাদের
কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে। কি বললাম? নদীর বহন ক্ষমতা দুটি বিষয়ের উপর নির্ভর করে, নদীর জল এবং নদীর গতিবেগ। নদীর বহন ক্ষমতা দুটি বিষয়ের উপর নির্ভর করে, নদীর জল, নদীর গতিবেগ। কোন নদীতে যদি জলের পরিমাণ দ্বিগুণ বৃদ্ধি পায় তাহলে তার বহন ক্ষমতা দ্বিগুণ বাড়ে, দ্বিগুণ। অর্থাৎ কোনো নদী যদি 2 কেজি কোনো জিনিস নিয়ে বহন করতে পারে, নদী বহন করে নিয়ে যায়, মানে নুড়ি, পলি, বালি, কাদা, এই সমস্ত জিনিসকে নদী তার প্রবাহ পথের মধ্যে বয়ে নিয়ে চলে যায়। অর্থাৎ কোনো নদী আগে যে জল ছিল সেটি যদি 2 কেজি 2 কেজি পদার্থ বহন করত, নদীর জলের পরিমাণ যদি দ্বিগুণ বাড়ে তাহলে সে তার দ্বিগুণ বহন ক্ষমতা লক্ষ্য করা যাবে, অর্থাৎ 4 কেজি পদার্থ বয়ে নিয়ে যেতে পারবে। কিন্তু নদীর গতিবেগ যা ছিল, অর্থাৎ নদীর গতিবেগ যদি দ্বিগুণ বাড়ে কোনো নদীর, তাহলে সে 2⁶ গুণ, অর্থাৎ প্রায় 64 গুণ বহন ক্ষমতা বৃদ্ধি পায়। অর্থাৎ নদীর গতিবেগের সঙ্গে বহন ক্ষমতার সম্পর্ক 2⁶, অর্থাৎ 64 গুণ, যাকে বলা হয় ষষ্ঠ ঘাতের সূত্র, 6 পাওয়ার অফ ল, যার প্রবক্তা হলেন হপকিন্স। ক্লিয়ার? তাহলে ষষ্ঠ ঘাতের সূত্র কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের ক্লাস 10-এর জন্য। নদীর ষষ্ঠ ঘাতের সূত্র কি? নদীর ষষ্ঠ ঘাতের সূত্র হলো, নদীর জলের পরিমাণ যদি দ্বিগুণ বাড়ে তাহলে তার বহন ক্ষমতা দ্বিগুণ বৃদ্ধি পায়, কিন্তু নদীর গতিবেগ যদি দ্বিগুণ বাড়ে তাহলে নদীর বহন ক্ষমতা 2⁶ বা 64 গুণ বৃদ্ধি পায়। একেই বলা হয় ষষ্ঠ ঘাতের সূত্র বা 6 পাওয়ার অফ ল, যার প্রবক্তা হলেন কে? হপকিন্স। এটি আবার মতবিরোধ আছে, অনেকেই বলেন এর প্রবক্তা হলেন গিলবার্ট। জি.কে. গিলবার্ট এই ষষ্ঠ ঘাতের সূত্রের প্রবক্তা। ক্লিয়ার? তাহলে আমরা এই ভিডিওর মধ্যে কি কি জিনিস জানলাম? নদী সম্পর্কিত বিভিন্ন বিষয় এই ভিডিওর মধ্যে আমরা জানতে পারলাম। এর পরবর্তীকালে আমি পরবর্তী ভিডিওতে তোমাদের জন্য নিয়ে আসব নদী সম্পর্কিত বিভিন্ন ভূমিরূপের বিস্তৃত বর্ণনা, অর্থাৎ আই আকৃতির উপত্যকা, ভি আকৃতির উপত্যকা, গিরিখাত, ক্যানিয়ন, জলপ্রপাত, এই সমস্ত ভূমিরূপগুলো সম্পর্কে আমি পরের ভিডিওতে তোমাদের ডিটেলসে তোমাদের ধারণা দেব। আশা করি তোমরা এই ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং আমার চ্যানেলের সঙ্গে থাকবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং একটা কমেন্ট করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।